বিরোধী জোট বারবার হোঁচট খাচ্ছে। শাসক বিজেপির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করলেও বিরোধী ঐক্য বারবার নিজেদের অহংকার জেদের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে। বিরোধীদের বৈঠক থেকে নোয়াগাঁওর কংগ্রেস সাংসদ প্রদ্যোৎ বরদলৈয়ের বেরিয়ে যাওয়া স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে বিরোধী শিবিরে সব কিছু ঠিকঠাক চলছে না। এবার প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ এক পোস্ট করলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এক গানের লাইন তুলে ধরেন ভূপেন। তিনি লিখেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। এর অর্থ কংগ্রেস এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। বিরোধী অখিল গগৈয়ের কাছে মাথা নত করবে না কংগ্রেস, একথা তিনি বুঝিয়ে দিলেন ভূপেন। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা কড়া সিদ্ধান্ত নিতে পারেন, একথা তিনি অনেক আগেই বুঝিয়ে দিয়েছেন। ইউডিএফের সঙ্গে প্রদেশ কংগ্রেস আর জোট করবে না, একথা যখন ভূপেন বরা বলেন তখন অনেকেই বিশ্বাস করেননি। এমনকি প্রদেশ কংগ্রেসের অনেক তাবর তাবর নেতা বলেছিলেন এতে কংগ্রেস মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে, কিন্তু তিনি নিজে অবস্থানে অনড় ছিলেন। শেষমেশ ভূপেন প্রমাণ করে দেন ইউডিএফের সঙ্গে আতাত না করে কংগ্রেস কোনো ভুল করেনি। আজ তিনি একলা চলোর ডাক দিয়ে কি বিরোধী জোটের সম্ভাবনা বেচতে দিলেন, এই প্রশ্ন বর্তমানে অসমের রাজনৈতিক মহলে উঠছে। বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সব বয়সের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হলেও নিরাপত্তার স্বার্থে নানা বিধিনিষেধ আরোপ করে আসছে। বিশেষ করে নাবালকদের সুরক্ষায় ফেসবুক ইতিমধ্যে বিভিন্ন নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে তারা অনুপযুক্ত কন্টেন্টের সংস্পর্শে না আসে। সাম্প্রতিক এক সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে নাবালকরা বাবা মায়ের অনুমতি ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবে না। ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এবার ভারতেও সরকারিভাবে এই নিয়ম কার্যকর করা হয়েছে। মেটার নতুন নীতিমালা অনুসারে 18 বছরের নিচে কেউ অভিভাবকদের অনুমতি ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবে না। এতে করে নাবালকদের অনলাইন ঝুঁকি থেকে সংরক্ষিত রাখা সম্ভব হবে। অনেকেই বয়স বাড়িয়ে অ্যাকাউন্ট খুলত, তবে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে অ্যাকাউন্ট তৈরির সময় বয়স প্রমাণের জন্য বৈধ নথি জমা দিতে হবে। যা ব্যবহারকারীর বয়স 16 বছরের কম হয় তবে তার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অভিভাবকদের হাতে চলে যাবে। আগামী 14 মার্চ হোলির দিনে চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটি হবে একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তবে এই গ্রহণ ভারতে দেখা যাবে না। এই চন্দ্রগ্রহণ মূলত প্রশান্ত মহাসাগর, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা, পশ্চিম ইউরোপ ও পশ্চিম আফ্রিকায় দৃশ্যমান হবে। হোলি এবার 14 মার্চ। ভারতে হোলিকা দহন 13 মার্চ এবং রঙের হোলি 14 মার্চ উদযাপিত হবে। এমন পরিস্থিতিতে এই পূর্ণ চন্দ্রগ্রহণের ভারতের উপর কোনো প্রভাব পড়বে না, কারণ যে সময়ে গ্রহণটি ঘটবে সেই সময় এখানে দিনের আলো থাকবে। এমন পরিস্থিতিতে এর ধর্মীয় তাৎপর্য বিবেচনা করা হবে না। পূর্ণ চন্দ্রগ্রহণ দেখার জন্য কোনো বিশেষ চশমা ইত্যাদির প্রয়োজন হবে না। এটি সম্পূর্ণ নিরাপদ, এটা সহজেই দেখা যায়। কিন্তু আরও ভালো অভিজ্ঞতা পেতে হলে একটি শক্তিশালী টেলিস্কোপ দিয়ে দেখা যেতে পারে। এই গ্রহণ ভারতে দেখা যাচ্ছে না, যার কারণে হোলির উপর এই গ্রহণের কোনো প্রভাব পড়বে না। পাসপোর্ট বিধিতে সংশোধন এনেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে এবার থেকে নয়া বিধি অনুযায়ী পাসপোর্ট আবেদনকারীদের একমাত্র প্রমাণ জন্মের শংসাপত্র। নতুন এই পাসপোর্ট বিধিতে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে 1 অক্টোবর 2023 তারিখ অথবা তারপর জন্মগ্রহণ করেছে এমন কোনো পাসপোর্ট আবেদনকারীর জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে একমাত্র জন্মের শংসাপত্রই গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এক্ষেত্রে সেই আবেদনকারীকে প্রমাণ হিসাবে জন্মের শংসাপত্রই দিতে হবে। সেই শংসাপত্র অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের দ্বারা জারি করা অথবা তৈরি করা হতে হবে। নতুন নিয়মে জন্ম ও মৃত্যুর নিবন্ধন,
মিউনিসিপাল কর্পোরেশন অথবা জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 1969 অধীনে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্তৃপক্ষের দ্বারা জারি করা জন্ম শংসাপত্র 1 অক্টোবর 2023 অথবা তারপরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্ম তারিখের প্রমাণ হিসাবে গণ্য করা হবে। প্রসঙ্গত 1980 সালের পাসপোর্ট বিধিতে সংশোধনী কার্যকর করার জন্য চলতি সপ্তাহেই একটি সরকারি নোটিশ জারি করা হয়েছিল। সরকারি গেজেটে সংশোধনী প্রকাশিত হলে নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা। অন্যান্য আবেদনকারীরা জন্ম তারিখের প্রমাণ হিসাবে বিকল্প নথি জমা দিতে পারেন। সেক্ষেত্রে তারা ড্রাইভিং লাইসেন্স, স্কুল সার্টিফিকেট, জন্মের শংসাপত্র হিসাবে জমা দিতে পারেন। পাসপোর্ট ইস্যু করার প্রক্রিয়াকে সহজ করার জন্য বিদেশ মন্ত্রক পাসপোর্ট নীতির ক্ষেত্রে পদক্ষেপ করছে বলে জানানো হয়েছে। হাইলাকান্দির ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে আগামী 8 মার্চ হাইলাকান্দি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক লোক আদালত অনুষ্ঠিত হবে। এই লোক আদালতে ব্যাংক, বিদ্যুৎ, বিএসএনএল সম্পর্কিত মামলা এবং আদালতে বিচারাধীন মামলা আপস মীমাংসার দ্বারা নিষ্পত্তি করা হবে। এই লোক আদালতের জন্য আদালতের নোটিশ পেয়েছেন অথবা মামলা নিষ্পত্তির জন্য যারা আগ্রহী তাদের আগাম যোগাযোগ করতে বলা হয়েছে। মামলা নিষ্পত্তির জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া লিগ্যাল সার্ভিস অথরিটি অথবা অথরিটির আইনজীবী আজিজুর রহমান লস্করের সঙ্গেও যোগাযোগ করা যাবে। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে অনুষ্ঠিত হওয়া চাকরি পরীক্ষার ফলাফল আগামী 7 মার্চ প্রকাশিত হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, অসম পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হবে 6 মার্চ। পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফল 12 মার্চ। পুলিশ চালক পদে পরীক্ষার ফল 4 মার্চ এবং কমান্ডো ব্যাটালিয়ন কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফল আগামী 27 মার্চ প্রকাশিত হবে। আগামী 24 থেকে 26 মার্চের মধ্যে পেশ হবে বিকশিত দিল্লির বাজেট। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। একই সঙ্গে তিনি বলেছেন, দিল্লির জনতাকে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা হবে। সাংবাদিক সম্মেলনে রেখা বলেছেন, আমরা 24-25 মার্চের মধ্যে বিকশিত দিল্লির জন্য বাজেট পেশ করব। এই বাজেট সমাজের সমস্ত অংশের পরামর্শ সহ বিকশিত দিল্লির বাজেট হবে এবং বাজেটে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ, দূষণ হ্রাস, কর্মসংস্থান, উন্নত শিক্ষার সুবিধা, দরিদ্রদের জন্য ভর্তুকিযুক্ত পুষ্টিকর খাবার, প্রবীণ নাগরিকদের জন্য কল্যাণ প্রবৃত্তির উপর জোর দেওয়া হবে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আরও বলেছেন, সমস্ত আধিকারিকদের সমাজের সমস্ত অংশের পরামর্শগুলি একত্রিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য তারা একটি ইমেল আইডি জারি করেছেন। 5 মার্চ দিল্লির মহিলা সংগঠনগুলিকে বাজেটের জন্য তাদের পরামর্শ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তারা।